শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। অভিনেতা যে তাকে অভিনয়ে মানায়, অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে সমাজের কল্যাণ হবে না। বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয়। নেপোলিয়ন বলেছিলেন 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আগে ঠিক করুন নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে। কদিন আগে টিভিতে, মোবাইলে, ফেসবুকে, খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে, জায়গাটার নাম সন্দেশখালী। খুললেই সন্দেশখালী, মানুষের জীবন গেছে খালি খালি। রাতের অন্ধকারে দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালীতে। কত মানুষ ঘর ছাড়া হয়েছে, গ্রামের মা বোনেরা। মনে রাখবেন, আজ এখনো পর্যন্ত হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, মাহেশ্ব, কায়স্থ, এরা যদি এখনো পর্যন্ত এক হাত না হয়, হিন্দু যদি একত্রীভূত না হয়, মানুষের মধ্যে যদি ঐক্যতা, সাম্যতার প্রতীক না গড়ে ওঠে, আজ থেকে 20 বছর এগিয়ে গিয়ে, পিছিয়ে গিয়ে যদি দেখেন, সেদিনকে দেখবেন আপনাদের ঘাটাল থানার অন্তর্গত এই এলাকাটাও সন্দেশখালীতে পরিণত হবে। এখনো সময় আছে, হাতে হাত ধরে বাঁচবেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে পালিয়ে যায়। আমাদের ঐক্যবদ্ধতার অভাব আছে, আমাদের সম্প্রীতির মেলবন্ধনের অভাব আছে। কেন জানো? হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যেও আমাদের সেই মারামারি। দেখুন, কারো বা সাদা তিলক, আমারটা আবার কালো। তার যে কালো তিলক করে সে আবার যে সাদা তিলক করেছে তাকে বলছে, তোমার সাদা তিলক, তোমার ভজন বড় কই, দেখো কালো তিলক, আমার ভজন একবারে কত গাঢ় জানো, এই যে বেদ এসে গেল, একে বলে ভজনী অহংকার, সব শেষ হয়ে যাবে। 1000 টাকার জিনিস চচ্চর করে নামতে নামতে 10-এ এসে ঠেকবে। খুব সাবধান, খুব সাবধান। এখনো পর্যন্ত এক হও। যে গ্রামে 25টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এইটা বড় দুঃখ আমাদের চোখে। হাতে হাত দিয়ে বাঁচবে, এক হবে, মহাপ্রভুর নীতিকে শপথ করবে। কি শোনো, একজনা বিপদে পড়লে 5 জন ছুটে যাবে, হরিনাম সংকীর্তন দল বেঁধে করবে, তবে তো মানুষ বুঝবে এখনো পর্যন্ত সনাতনী হিন্দুরা তাদের অস্তিত্ব টিকে আছে। শুধু কীর্তন শুনলাম আর লুঙ্গি ধরে উঠে চলে গেলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম, খেয়ে দিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম, 20 বছর পরে বাড়ি থাকবে না, দখল হয়ে যাবে জায়গা। মনে রেখো, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো হিন্দুরা কিভাবে রয়েছে সেখানে। এখনো যদি তোমরা তোমাদের নিজেদেরকে গা বাঁচিয়ে চলো, আমাদেরকেও একদিন নিজেদের সম্পত্তি ছেড়ে দিতে হবে, পালিয়ে যেতে হবে অন্যত্র। মনে রেখো, ভগবান ভক্তের অপমান সহ্য করে নিচ্ছে। যে ভগবান ভক্তের জন্য এত অপমান সহ্য করলো, হ্যাঁ, বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে আসরটা দিতে, তবু যে আপনারা এত মানুষ ছুটে এসেছেন, এর জন্য সকলের চরণে আমি পুনরায় প্রণাম জানাই। কেন, আসরটার সময় ছিল সন্ধ্যে 7টা, বৃষ্টিটা এত পরিমাণে এসেছে, তবে যদি আসরটা টাইমে হতো কি পরিমাণে যে ভক্ত হতো সেটা আমি এখন বুঝতে পারছি। প্যান্ডেল খুলে দিতে হতো। যাক, এই উপস্থিতি আমার বেলা নয়, যেখানে কীর্তন হবে সেইখানে যেন এই উপস্থিতি চোখে পড়ে, সেইখানে, তবে তো মানুষ বুঝবে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা আবার জেগে উঠেছে। মনে রেখো, যে সমস্ত মায়েরা বসে আছো,
যারা বাড়িতে গরু প্রতিপালন করো, গাভী মাকে প্রতিপালন করো, সামান্য কিছু পয়সার জন্য নিজের বাড়ির গরুটাকে কসাইয়ের হাতে বিক্রি করে দাও, তারা সেই গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, গোমাংস বিক্রি হয়। তুমি কেন বিক্রি করবে? তোমার বাড়ির গাভী বিক্রি করো না। তুমি বিক্রি করো বলে ওরা কিনতে পায়, বিক্রি না করলে কিনতে পেত না। হ্যাঁ, আমাকে বারংবার জানানো হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ থেকে, দাদা আপনি একটু বলবেন, আমি একজন সদস্য হিন্দু জাগরণ মঞ্চে। মনে রাখবেন, শুধুমাত্র কীর্তন করে পয়সার বান্ডিল গুনে নিয়ে বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না তো, মানুষের অন্তরে সঠিক চেতনাটা জাগিয়ে দিতে হবে। কসাইয়ের হাতে গরু বিক্রি করবে না, গরুকে প্রতিপালন করো। গাভী যদি মারা যায়, তার যদি মৃত্যুবরণ হয়, তাকে প্রকৃত সম্মান দিয়ে, সঠিক সম্মান দিয়ে গাভীর সমাধি দাও। তাকে বিক্রি করে দিচ্ছ কসাইয়ের কাছে সামান্য 2000-5000 টাকার জন্য। যে তোমার বাড়িতে এতদিন ছিল, তোমাকে দুগ্ধ দান করেছে, তোমার বাড়ির সন্তানের মতো হয়ে থেকেছে, তাকে তুমি অন্যের হাতে তুলে দিলে কিছু পয়সার জন্য। তোমার বিবেক একবার জাগলো না? তোমার বিবেকে একবার সাড়া দিল না যে আমি তুলে দেব কি করে? বড় আজব মানুষ। মানুষ কুকুর পোষে আর গরু বিক্রি করে দেয় কসাইয়ের হাতে। কি মনে রাখবে, যে গৃহে গরু থাকে, যে বাস্তুতে গাভী মাতার বসবাস, সেই বাস্তুর কল্যাণ হয়, সেই বাস্তুর মঙ্গল হয়। কোনোদিন দিও না সামান্য কিছু পয়সার জন্য এইভাবে নিজেদের সম্মান বিকিয়ে দিচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানো আমি কথাটা এই জন্য বললাম, ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। অযোধ্যা মন্দির কমিটি ঘোষণা করেছে, রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হয়েছে তার 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান থাকবে না। আমি এই নিয়মকে সাধুবাদ জানাই। তবে তো মানুষ বুঝবে তীর্থস্থানে গিয়ে আমিষ খাওয়া উচিত নয়। যদি হিন্দু এক হয়, যদি বাঙালিরা আবার তারা এক হাত ধরে বাঁচে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নয়। তোমরা সব সময় বৃন্দাবনের কৃষ্ণকে দেখো, আর আমি এই বাড়ির বাবুকে বলবো, বৃন্দাবনের কৃষ্ণের ছবি আপনি দিয়েছেন রাধারানীকে যুগলে নিয়ে, হাতে বাঁশি নিয়ে, না না, মাঝে মাঝে কুরুক্ষেত্রের কৃষ্ণকে একটু দেখবে, যখন রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে বধ করতে গিয়েছিল। তবে তো তোমার অন্তরে প্রতিবাদের আগুনটা জ্বলে উঠবে, না হলে জ্বলবে না। যে হাতে বাঁশি ধরেছে, সেই হাতে সুদর্শন চক্রও ধরেছে। সময় বিশেষে তুমি নিজেকে রক্ষাও করবে, অপরকে ভালোবাসবে। মনে রাখবে, যদি হিন্দু এক হয়, যদি তোমরা এক থাকো, এক না একদিন, যেমন রামের মন্দির আমরা ভারতবাসী পুনরায় উদ্ধার করেছি, একদিন কৃষ্ণের জন্মভূমিও আমরা উদ্ধার করে ভারতবর্ষের মাকে আমরা সম্মান জানাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লীলামাধুর্য প্রকাশ করব। প্রকাশ করতে গিয়ে সবার আগে বলবো, ধৈর্য ধরে বসবেন সকলে, অনেক কথা বলার আছে আমার। আর বলতে গিয়ে সবার আগে বলবো, ভক্তের মাথা থেকে ভগবান সমস্ত অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিল আজকের দিনে। আর নিতে গিয়ে সবার আগে যে ভক্তের জন্য ভগবান এত কষ্ট দুঃখ সহ্য করেছে, আমরা সেই পরম বৈষ্ণবের কথা আস্বাদন করব। পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। একটু পিছন দিকে পিছিয়ে আসবো। সবার আগে বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে 2 বার বিয়ে করেছেন, তাই তো? প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মাকে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, এদিকে সব ভালো ছেলে, আমি না বলবো না, আমাদের দিকে ছেলেগুলো আবার ওরা মাকে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো আমি, সেই ব্যবস্থা করতে। মানে মনে মনে করে না, আসতে। হ্যাঁ, তো মহাপ্রভু তো পণ্ডিত। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। তার মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়েছে, সচী মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা যেই নিমায়ের মাথায় হাত দিল, মহাপ্রভু বলে উঠছে, মা কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে,
আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে নিমাইকে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সেটি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার শেষ ইচ্ছা পূরণ করলেন। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। সন্ন্যাস হয়ে 24 বছর বয়স শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। আপনাদের গ্রামের নামটা কি জানো? আগে বনসিংহপুর, হ্যাঁ তাই তো? হ্যাঁ, বনহরি সিংহ। বাপ রে বাপ, বন হরি সিংহপুর। বনে একটা সিংহ ছিল, হরি বলে একটা লোক তাকে মেরে ফেলেছিল। বনের সিংহ হরি মেরেছে বলে বন হরি সিংহপুর, বিরাট নাম। এ তো লিখতে যাওয়া মানে আবার যদি ইংরেজিতে লিখতে আরো বিপদ বেরিয়ে যাবে তাই। হ্যাঁ, যাক, এই বনহরি সিংহপুরে দেশ স্বাধীনের পরে একটা ইংরেজ এসেছিল। সেদিনকে আবার আপনাদের এখানে হাটবার, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, বনহরি সিংহ নদীর, বনহরি সিংহপুরের নদীর পাড়ে। তো ও বেটা হাটে গিয়ে দেখছে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, এই সাইজ। ও তো জীবনে কাঁঠাল দেখেনি, খাজা কাঁঠাল নাকি বলে না, একবারে মোমো করছে গন্ধে। ওই ইংরেজটা গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দিস? দোকানদার আবার ইংরেজি জানে না, ও তো বাঙালি। এই যে ভোট এসে গেছে, কদিন পরে ভোট, এখনো ডিক্লিয়ার হয়নি। আমাদের ওখানে ভোটের সময় বিএসএফ এসেছিল, কেন্দ্রীয় বাহিনী, বুঝলেন? তাবু গেড়েছে, রাত 2টোর সময় পূর্ণিমা গানের দল কীর্তন করে বাড়ি যাচ্ছে। তা ওই যারা সেনাবাহিনী, ওরা তো বাংলা বোঝে না, সব মারাওয়াড়ি পাঞ্জাবি লোক। ওরা গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করছে, তুম লোক কন হে? ওরা তো আবার হিন্দি বোঝে না। একটা লোক আছে, সে আবার সব জায়গায় ফুট কাটে, ওকে ফড়িয়াল বলে, শুধু ফুট কাটবে, ওর নিজের কোনো ক্ষমতা নেই, শুধু ফুট কাটে সব জায়গায়। ও বলে হাম লোক কীর্তন পার্টি হ্যাঁ। হ্যাঁ, ও পকেট থেকে কাগজ বের করে মিলোচ্ছে, टीएमसी पार्टी का नाम लिखा है, सीपीएम पार्टी का नाम लिखा है, बीजेपी पार्टी का नाम लिखा है, कीर्तन पार्टी कौन सा पार्टी है? ये नाम तो लेखा नहीं। ওরা ভেবেছে কোন উগ্রবাদী দল হবে। খোলটা বড় আছে না, আগেই বন্দুকের বাঁট দিয়ে খোলে করে একটা দিয়েছে। তারপরে ও তো মাটির খোল ভেঙে গেছে। যারা নাম দিতে গিয়েছিল ওগুলোকে ধরে উত্তম মধ্যম পিঠে গাছে বেঁধে রেখেছে। সকালবেলা পাড়ার লোক বলে, কি ব্যাপার? তখন ওই লোকটা বলছে, আমি বলেছিলাম আমি কীর্তন পার্টি। বলে, তোমার সব জায়গায় ফুড়ন দেওয়া অভ্যাস কেন? হ্যাঁ, তুমি বলতে পারোনি আমরা ভজন সম্প্রদায় ভজন গাইতে গেছিলাম, বাড়ি ছেড়ে দিত। ইংরেজটা বাঙালিকে প্রশ্ন করছে, হোয়াট ইজ দিস? বাঙালি মনে মনে ভাবছে, ভালো খদ্দার পেয়ে গেছি, আমি ছাড়বো নি আজ। আমি ইংরেজি জানিনি তো কি হয়েছে, টুগলি করে পাস করেছি, আমি ছাড়বো না। হ্যাঁ, বাংলা ইংরাজি মিশিয়ে বলছে, স্যার দিস ইজ কাঁঠাল। মানে ও ওই পর্যন্ত শিখেছে আর কি, আর বেশি যেতে পারবি না। ইংরেজ প্রশ্ন করছে, হোয়াট ইজ কাঁঠাল? ও উত্তর দিচ্ছে, স্যার দিস ইজ খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, ভেতরে একটু বিচা, একটু আঠা আছে, বাট ভেরি সুইট। মানে ওই পর্যন্ত দৌড়ার, আর এগোতে পারবে। তাই ইংরেজ বলছে, হাউ মাচ ফর দিস? কত দাম জিজ্ঞাসা করছে। বলে, স্যার দিস ইজ অনলি 20 টাকা কিলো। দেখাচ্ছে, তাব গিভ মি ওয়ান পিস, দিয়ে দাও। দোকানদারকে মাল দিতে বলেছে, সব থেকে বড়টা তুলে দিয়েছে। টাকা নিয়ে ইংরেজ কাঁঠাল ঘাড়ে নিয়ে হোটেলে চলে গেছে। কারো কাছ থেকে জেনে এনে কিরম করে ছাড়াতে হবে, হাতে সর্ষের তেল মেখে নিতে হবে। ও শোনেনি, যা ফালা দিয়েছে গোটা হাতে একবারে।
গোটা হাতে আটা লেগে গেছে। বাবা, আমার পাড়ায় বৌমা এসেছে, আমাদের নতুন বিয়ে হলো ফাল্গুন মাসে, এবার বৌমা এসেছে, শাশুড়ি মা বলেছে তুলসীতে জল দিতে হবে। বৌমা চান টান করে নাইটি পরে জুতো একটা পরে তুলসীতে জল দিচ্ছে। শাশুড়ি বলেছে জল দিতে হবে, এমন জলই দিচ্ছে তুলসী গাছের গাবে জল বৌমার জুতোর উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। আরে ভালোবাসা রে, কি ভালোবাসা! বিকেল 4টের সময় তুমি নাইটি পরে বনহরি সিংহপুর বাজারের মোড়ে গিয়ে দাঁড়িয়ে আড্ডা দেবে পাড়ার বউদের সঙ্গে, আর তুমি মনে মনে ভাবো আমার পেটে গৌরাঙ্গ মহাপ্রভু আসছে। চোর আসবে, চোর, ডাকাতের জন্ম হবে। তোমার লজ্জা করেনি? ভারতবর্ষের নারী, ভারতবর্ষের রমণীদেরকে মা বলা হতো কেন? 5টা অঙ্গ ঢাকা থাকতো, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তবে তো মা বলা হতো। কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, লজ্জা দেখাবার জন্য নয়। তুমি কি ভাবো তুই রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট একটা পোশাক পরে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়বে, তুমি যখন রাস্তা দিয়ে চলে যাবে পাড়ার চ্যাংড়া ছেলেগুলো তোমায় সম্মান দেবে? আশা করো না। অপমান তুমি নিজে করে দিচ্ছ ওদের কাছে দাঁড়িয়ে। আর সব থেকে বেশি মারাত্মক হচ্ছে মেয়েদের মা বাবাগুলো, ওরা আরো মারাত্মক। ওরা যদি সন্তানের অসভ্যতাগুলোকে সাপোর্ট না করে, সন্তান কোনোদিন অসভ্যতা করতে পারবে না। ওরা সাপোর্ট করছে, তুমি সাপোর্ট করছো বলে তোমার সন্তান অন্যায় করে। তুমি সাপোর্ট না করলে তোমার সন্তান অন্যায় করবে না। সব সময় মনে রাখবে, মাকে অনেকটা সঠিক হতে হবে, তবে তোমার সন্তান সমাজের 10-এর 1 হবে, না হলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, তুমি যখন বাড়ি বসে সিরিয়াল দেখো, তোমার মেয়েকে জোর করে বসিয়ে রাখো। কই, তুমি যখন কীর্তন শুনতে যাও মেয়েকে টেনে নিয়ে যাও, আয় মা তোকেও শুনতে হবে, বলো না তো? বলবে, তবে তো বাড়ির ছেলে মেয়েরা শিখবে, না হলে শিখবে কি করে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, ও নিয়ে গেছে একবারে হাতে আটা তো চিট হয়ে গেছে, বুঝলেন? ওর মাথায় আবার আমার থেকে বড় চুল ছিল। কাল যেখানে কীর্তনে ছিলাম, আসর থেকে নামার পরে কমিটির লোকেরা এসে বলল, দাদা একটা প্রশ্ন আছে। আমি বলুন। বলছে, আমাদের পাড়ার মেয়েরা আপনার চুলটা টেনে একটু দেখবে। এটা কি প্রশ্ন? বলে, না ওটা আসল না নকলটা দেখবে। বলে, দেখো। ওরে বাপরে, সে এমন টেনেছে আর কি, চুলের গোড়া ব্যথা করে একবারে ধরে এরকম করছে। মানে ওরকম করছে কেন? বলে, নকল হলে ছিঁড়িয়ে যাবে, আসল হলে থেকে যাবে, ওই রকম করে দেখবে। তা বলে, হ্যাঁ দেখে নিলাম, এখন তো নকলের দেশ ভরিয়ে গেছে, দেখে নিলাম আর কি। যাক, হাতে আটা, ও কি দেখলো, সাবান দিয়ে ধুলেও যায় না, চুলে মুছে নিয়েছে, বুঝলেন? চুল একবারে চিট হয়ে গেছে, চিরুনি চলেনি। দোকানে, সেলুন দোকানে গিয়ে বলছে, উপায় কিছু আছে কি? দোকানদার চৈতন্য মহাপ্রভুর ছবি এনেছে, তোমার চুলে এই কাটিং ছাড়া কোনো কাটিং চলবে না, কোনো কাঁচি চলবে নি, একবারে খুব চলবে। নেড়া করে ছেড়ে দিয়েছে, এটা চৈতন্য রেখেছে তো আবার পিছনে। ঠিক ওই সময় ঘাটাল থেকে একটা ছেলে আসছিল, সেও নেড়া হয়েছে, তার মা মরিয়ে গেছে বলে। ইংরেজটা ওকে ডেকে প্রশ্ন করছে, তুই নেড়া হয়েছিস কেন রে, তুইও কি কাঁঠাল খেয়েছিস? বলে, মরণ, আমি কাঁঠাল খাবো কি জন্য, আমার মা মরিয়ে গেছে, শ্রাদ্ধ করেছি, ওই জন্য নেড়া হয়েছে। ইংরেজটা বলছে, ও তাহলে আগে যদি জানতাম যে মা মরিয়ে গেলে কাঁঠাল খেতে হয়, তাহলে মা মরার পরেই খেতাম। হ্যাঁ, সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না বুঝে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। ছেলে যখন অঙ্কে 80 পায়, বাবা তখন পাড়ায় ঘুরে ঘুরে বলে, কার ছেলে দেখতে হবে তো, কার ছেলে। ইংরেজিতে যখন 5 পায়,
ছুটে গিয়ে মায়ের ঘাটটা ধরে নিয়েছে। তোর ছেলে না, আর কি ভালো হবে? ওই যে 5, ও যখন 80 পেল তোমার হয়ে গেল, 5 যেই পেল অমনি মায়ের হয়ে গেল। মা কি বাপের বাড়ি থেকে ছেলে কোলে করে এনেছিল এই বাড়িতে? হ্যাঁ, ভালোটা তুমি নেবে, খারাপটা নেবে না তা বললে তো হবে না, দুটো মিশতে হবে। সুখ দুঃখেরই নাম সংসার। হ্যাঁ, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। ভক্তমণ্ডলী মায়েরা, যেই বেড়েছে ভগবান দেখলো কাঁঠাল গাছের ডাল ধরে আছে, পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। এবার ঝুলছে। বন্ধু বন্ধু, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। ও মনে করছে হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো, হাত ছাড়লে পড়ে যাব, কোমর ভেঙে যাবে, ভাঙা হাড়ে আবার ভাঙবে। কারা? যারা বাগান পাহারা দিচ্ছে ওরা। কাঁঠাল ছেড়ে দিলে কাঁঠাল নিচে পড়বে, ধপাস করে শব্দ হবে, বাগান যারা পাহারা দিচ্ছে 2-4 ঘা দেবে, খেয়ে নিয়ে যাবে। কাঁঠাল ছেড়ে দিয়েছে, সেই কাঁঠাল মাটিতে বললো চোর, সবাই মিলে ছুটে এসেছে। এই তো সেই বাবাজি রে, না না, ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা কি বলছে? মাধু মাধু, এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা, ঠাকুর পাপ দেয়। মাধুদাস বলছে লজ্জা করে না আপনার? নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে? রানীমা বলে আমার আবার চোর কে? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। রানীমা বলে প্রমাণ করতে পারবি? আসুন। জগন্নাথের কাছে নিয়ে গিয়ে বলে বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি সঙ্গে নিয়ে গেছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। যখন দেখছে জগন্নাথ কোনো সাড়া শব্দ দেয় না, মাধুদাস এই আঙুলটা বাড়ি দিয়ে বলছে তুমি যদি স্বীকার না করো আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হইতো, এরম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইট, এই বুড়ো আঙুল। জগন্নাথ দেব দেখলো সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে, কি করলো? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিলের ওই কাঁটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাঁটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ছুটে গিয়ে উড়নির টুকরো নিয়ে এসে মিলিয়ে দেখলো সেই উড়নির টুকরো। জগন্নাথ দেব দৈববাণী করলো আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। আজও পর্যন্ত যদি আপনারা আম কাঁঠালের দিনে পুরী ধামে যান, আম যখন কাঁঠাল হয় প্রত্যেক দিন বিকেলবেলা করে জগন্নাথ দেবকে থালা ভর্তি করে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, আগের দিন গিয়ে নাম লিখিয়ে আসতে হয় খাতায়, তারপরে পরের দিন প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, একটু একটু করে মাধু দাসের বয়স হলো, জগন্নাথ বেশে বন্ধুর কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আচ্ছা এই আনন্দদা, তোমাদের এই কি 3টে ক্যামেরাই তোমাদের নাকি অন্য কোনো কেউ এসেছে? আর কেউ না, সবই তোমাদের? আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই, ঠিক আছে ঠিক আছে। ওটা তো বাই 1 get 1 ফ্রি সঙ্গে থাকবে। হ্যাঁ যা আছে না, তবে ওর ভাইকে নিয়ে ঘুরছে, ভাইকে নিয়ে ঘুরছো, তবে দেখো ভাইয়ের চ্যানেল বড় হয়ে গেলে ভাই যেন তোমাকে আবার ছেড়ে পালিয়ে যায়নি।
তাহলে সমস্যা। মাধু দাস জগন্নাথের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। মাধব দাসের সমাধি জগন্নাথ বসে বন্ধু নিজে হাতে দিল। লীলা মাধুর্য বিশ্রাম করব। আর বিশ্রামের পূর্বে আমি আরেকবার বলবো, আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য সত্যি একটু বিলম্ব হলো আজকে আসরটা দিতে। যদি সন্ধ্যে 7টার থেকে আমরা শুরুটা করতে পারতাম তাহলে আমাদের খুবই আনন্দ হতো, কারণ এরা দূর দূরান্ত থেকে এসেছে। এত রাত্রি প্রায় 12টা বেজে গেল। এত রাত্রিতে বৃষ্টির মধ্যে তাদের তো বাড়ি ফিরে যেতে হবে সকলকে। আর যারা এখনো বসে আছেন আপনারা কেউ প্রসাদ না পেয়ে চলে যাবেন না। তবে সাধারণত আমি সব জায়গায় যে মাইকের মাধ্যমে কথাটা প্রচার করি না, আজকে করলাম। সেটা অন্য কিছু নয়, এই হরিবাসরে আরেকবার আসার ইচ্ছা আমার রইল, সেটা আজ হোক বা 5 বছর পরে। হ্যাঁ, এবং শুধু ইচ্ছে নয়, ইচ্ছেটা এটাও রইল যথা টাইমে আসরটা পাওয়ার ইচ্ছে রইল। ওই 7টায় 9টায় না, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যথা টাইমে সময় মতো পেলে আমার একটু মনটা ভালো লাগে। চলো, হ্যাঁ আমি বলতে গিয়ে বলবো, মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করেছে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। কৃষ্ণ প্রণাম সরোবরে অবগাহন করে মধুর মহানন্দে জীবন অতিবাহিত করবেন। আমরা বলতে বলতে ঘরে ফিরব। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 10 মিনিট করে সকলে বাড়ির দরজায় বসে হরিনাম সংকীর্তন গাইবেন।